গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি নিয়ে এসেছি তোমাদের বাংলা ব্যাকরণের থেকে সমাসের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা পর্বের পরবর্তী অংশ নিয়ে। চলো দেখে নেওয়া যাক। তো আগের ক্লাস অবধি আমরা 145টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচিত হয়েছিল। হুম? তো এবার তার পরবর্তী প্রশ্ন উত্তরের আলোচনার পালা। তো প্রশ্ন দেখো, সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে কোন সমাস হয়? কি কি অপশন আছে? অপশন ক তৎপুরুষ সমাস, খ বহুব্রীহি সমাস, গ দ্বন্দ্ব সমাস, ঘ দ্বিগু সমাস। তো দেখতে হবে সংখ্যাবাচক বিশেষণ পদ অর্থাৎ পূর্বপদ, সমসমান পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়, এবং এরকম সমাস হলে কোন সমাস হয়? তো বেশিরভাগ সংখ্যাবাচক বিশেষণ কোন সমাসের ক্ষেত্রে হয়ে থাকে? না, দ্বিগু সমাস, তাই তো? তাহলে যেহেতু সংখ্যা বোঝাচ্ছে, তাই এটা দ্বিগু সমাস হবে। এবার যদি এখানে অপশন থাকতো যে ওই সংখ্যাবাচক বহুব্রীহি, হ্যাঁ, তো সেক্ষেত্রে তখন একটা ভাবার বিষয় ছিল, কিন্তু এখানে অপশনের মধ্যে সংখ্যাবাচক হতে পারে একমাত্র দ্বিগু সমাসই। তাই তোমরা চোখ বন্ধ করে ঘয়ের উত্তরটা ঠিক বলতে পারো। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয় কোন সমাসে? কি কি অপশন আছে? অপশন ক বহুব্রীহি, খ কর্মধারয়, গ দ্বিগু, ঘ তৎপুরুষ সমাসে। তো দেখো, সমাহার বা সমষ্টি, সমাহার বা সমষ্টি কিসের ক্ষেত্রে প্রযোজ্য হয়? কোনো সংখ্যার ক্ষেত্রে, বা সেগুলো সমষ্টি বোঝাতে তখন সমষ্টি অর্থ প্রকাশিত হয়। এগুলো বেশিরভাগ সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো এটারও সঠিক উত্তর হবে দ্বিগু সমাস, অর্থাৎ অপশন গ দ্বিগু, এটা হবে সঠিক উত্তর। তাহলে দ্বিগু সমাসের ক্ষেত্রে দুটো জিনিস এখানে মনে রাখার মতো, যে এটা হলো দ্বিগু সমাস সংখ্যাবাচক বিশেষণ পদ আর বিশেষ্য পদের সঙ্গে হয়ে থাকে। দ্বিতীয় হলো এই দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয়। ব্যাস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দ্বিগু সমাসের ক্ষেত্রে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? ক পূর্বপদের, খ মধ্যপদের, গ বড় পদের, ঘ সব পদের। তো সমসমান পূর্বপদ আর সমসমান পরপদ মিলে সমাসবদ্ধ পদটি তৈরি হয়, তাই তো? তো সেক্ষেত্রে পূর্বপদ আর পরপদ এই দুটোর মধ্যেই মূলত সমাস হয়ে থাকে। তো এখানে দ্বিগু সমাসের ক্ষেত্রে কোন পদের অর্থ প্রাধান্য পায় বেশি? না, পরপদের। তো এর সঠিক উত্তর হবে গ পরপদের। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন দেখো, দ্বিগু সমাস কয় ভাবে হয়ে থাকে? অপশন ক এক ভাবেই, অপশন খ দুই ভাবে, অপশন গ তিন ভাবে, ঘ চার ভাবে। তো দ্বিগু সমাস মূলত দুই ভাবে হয়ে থাকে। তো সঠিক উত্তর হবে খ দুই ভাবে। তারপর ব্যাস বাক্যে সমাহার শব্দ ব্যবহৃত হয় কোন সমাসে? অপশন ক বহুব্রীহি সমাসে, অপশন খ কর্মধারয় সমাসে, অপশন গ দ্বিগু সমাসে, অপশন ঘ তৎপুরুষ সমাসে। কোনটা হবে সঠিক উত্তর? দেখো, একটু আগে আমরা জানলাম যে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয় দ্বিগু সমাসে। তো স্বাভাবিকভাবেই এই ব্যাস বাক্যে সমাহার শব্দ ব্যবহৃত হবে তাহলে দ্বিগু সমাসে, তাই না? তাহলে
এরও সঠিক উত্তর হবে দ্বিগু সমাসে, অর্থাৎ অপশন গ এটা হবে সঠিক উত্তর। তারপর পরের প্রশ্ন দেখো, দ্বিগু সমাস যে দুই ভাবে হয়ে থাকে সেগুলি হলো অপশন ক কর্ম ও করণ দ্বিগু, খ তদ্ধিতার্থক ও সমাহার দ্বিগু, গ মধ্যপদলোপী ও সমাহার দ্বিগু, ঘ সংখ্যাবাচক ও নং দ্বিগু। তো দ্বিগু সমাস আসলে যে দুই ভাবে হয়ে থাকে সেটি হলো তদ্ধিতার্থক ও সমাহার দ্বিগু। এই দুইটি ভাবেই দ্বিগু সমাস হয়ে থাকে, বা এই দুইটি দ্বিগু সমাসের ভাগ বলতে পারো। তো এর সঠিক উত্তর হবে খ তদ্ধিতার্থক ও সমাহার দ্বিগু। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন, সমাহার যোগে যে ব্যাসবাক্য হয়ে থাকে তা ক তদ্ধিতার্থক দ্বিগু, খ সমাহার দ্বিগু, গ কর্ম দ্বিগু, ঘ ব্যাপ্তি দ্বিগু। সমাহার যোগে যে ব্যাসবাক্য হয়, তো এখানে যদি অন্যান্য সমাসের নাম বলা হতো, যেমন কর্মধারয় বা বহুব্রীহি বা অব্যয়ীভাব ইত্যাদি, তার সঙ্গে যদি দ্বিগু সমাস থাকতো তাহলে এটা দ্বিগু হতো। কিন্তু এখানে সমাহার যোগে যে ব্যাসবাক্য হয়ে থাকে সেটা কোন দ্বিগু সেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে তদ্ধিতার্থক দ্বিগু আছে, সমাহার দ্বিগু আছে, কর্মদ্বিগু, ব্যাপ্তি দ্বিগু। তো কর্মদ্বিগু বা ব্যাপ্তি দ্বিগু বলে কিছু হয় না, তাই না? আমরা জেনে এসেছি দুই ভাবে দ্বিগু সমাস হয়, একটা হলো সমাহার দ্বিগু আর একটা হলো তদ্ধিতার্থক দ্বিগু, তাই তো? তো এখানে তদ্ধিতের কিছু নেই, সমাহার যোগে আছে যেহেতু, তাই এটা সমাহার দ্বিগু হবে। তাহলে সঠিক উত্তর হবে খ সমাহার দ্বিগু। তারপরের প্রশ্ন, কোন সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদের শেষে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়? অপশন ক সমাহার দ্বিগু, খ তদ্ধিতার্থক দ্বিগু, গ কর্ম দ্বিগু, ঘ কোনটিই নয়। তো কোন সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদের শেষে একটা তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়? সমাহার দ্বিগু তো হয়ে গেছে, আমরা জানি যে সমাহার দ্বিগুর ক্ষেত্রে সমাহার যোগে ব্যাসবাক্য হয়। কর্মদ্বিগু বলে কিছুই হয় না, যেহেতু তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় সেই অনুযায়ী এর নাম হয়েছে তদ্ধিতার্থক দ্বিগু। তো তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরে যাবে, যেহেতু একই একই নাম আছে, নামের মিল আছে। হ্যাঁ, তো এর সঠিক উত্তর হবে খ তদ্ধিতার্থক দ্বিগু। কিন্তু এখানে একটা কথা বলার, এই যে আহ তদ্ধিতার্থক দ্বিগুর সমাসের ক্ষেত্রে শেষে যে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, এটা বাংলায় বেশিরভাগটা উহ্য থাকে বা পরিবর্তন হয়ে সংক্ষেপ করা। তো সেই প্রত্যয়টা কখনো থাকে কিংবা কখনো থাকে না। কিন্তু যেহেতু সেই অনুযায়ী এর নামকরণ হয়েছে তাই সেটা চলতেই আছে, এবং এই তদ্ধিতার্থক দ্বিগু সমাসটা খুব একটা গুরুত্বপূর্ণও নয়, সমাসে খুব একটা বেশি ব্যবহৃত হয় না। আচ্ছা, তার পরের প্রশ্ন দেখো, তিন কড়ি কোন সমাস? ক কর্মতৎপুরুষ, খ সংখ্যাবাচক বহুব্রীহি, গ সমাহার দ্বিগু, ঘ তদ্ধিতার্থক দ্বিগু। তিন কড়ি, তো এই তিন কড়ি সমাসটাকে আগে তার ব্যাসবাক্যে ব্যাখ্যা করো বা ভাঙো। কি হবে তিন কড়ি? যে তিন কড়ি দ্বারা কৃত বা তিন কড়ি দিয়ে যে জিনিস কৃত বা ক্রয় করা হয়েছে, এটাই তিন কড়ি। তো এখানে কিন্তু দেখো তিন কড়ি যেহেতু সংখ্যা বোঝাচ্ছে এবং ক্রয় করা বোঝাচ্ছে, তাই এটা তদ্ধিতার্থক হবে। এবং এই যে তিন কড়ি, এটার আসল শব্দ কিন্তু তিন কোরিয়া,
কিন্তু সেটা সংক্ষেপ হয়ে ওই শেষের ইয়া এই তদ্ধিতটা কিন্তু ব্যবহার হয়নি। দেখো, সংক্ষেপে তিন কোড়ি শব্দটাই ব্যবহৃত হয়েছে, শেষের যে তদ্ধিত প্রত্যয় ইয়াটা সেটা এখানে যুক্ত নেই, সেটা উহ্য আছে বা লুপ্ত হয়েছে। হুম, তো যাই হোক, তো এই তিন কোড়ি কোন সমাস হবে তাহলে? না, তদ্ধিতার্থক দিগু, অর্থাৎ অপশন ঘ। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন, তে মাথার সমাহার কোন সমাস? অপশন ক সংখ্যাবাচক বহুব্রীহি, অপশন খ সমাহার দ্বিগু, অপশন গ মধ্য পদলোপী বহুব্রীহি, অপশন ঘ তদ্ধিতার্থক দ্বিগু। তো তে মাথার সমাহার, এখানে সমাহার শব্দটি যুক্ত থাকছে। তো আমরা কি জেনে এসেছি যে সমাহার শব্দ যুক্ত থাকলে কোন সমাস হয়, বা সমাহার বা সমষ্টি বোঝালে কোন সমাস হয়? না, দ্বিগু সমাস হয়, তাই তো? কিন্তু এখানে ডিরেক্ট দ্বিগু সমাস অপশনে নেই, এখানে তার ভাগ দেওয়া আছে, সমাহার দ্বিগুর কথা আছে। এবং আমরা এটাও জানি যে সমাহার দ্বিগুর ক্ষেত্রে সমাহার শব্দটি উল্লেখ থাকবে বা যুক্ত থাকবে, ফলে এতে মাথার সমাহার এটা সমাহার দ্বিগু হবে। তো এর সঠিক উত্তর হবে খ সমাহার দ্বিগু। এবং এই তে মাথার সমাহার এটা সমাসবদ্ধ পদ কি হবে বলতো? যে তে মাথা, ব্যাস এটাই। আচ্ছা, পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন দেখো, কোন সমাসের পূর্বপদ অব্যয় হয় এবং পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়? তো এখানে দুটো জিনিস, যে পূর্বপদ অব্যয় হবে এবং ওই পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে। তো কি কি অপশন আছে? অপশন ক বহুব্রীহি সমাস, অপশন খ দ্বিগু সমাস, গ অব্যয়ীভাব সমাস, ঘ নিত্য সমাস। তো দেখো, পূর্বপদ কি থাকছে? অব্যয় থাকছে। তো যেহেতু পূর্বপদ অব্যয়, তাই দেখো সেই অনুযায়ী সেই নামের মিলে কোনো সমাসের নাম আছে কি? নিশ্চয়ই এই অব্যয়ীভাব সমাস, তাই না? যেহেতু পূর্বপদ অব্যয়, সেজন্যই তোমরা সহজেই বুঝতে পারবে যে এটা অব্যয়ীভাব সমাস হবে। এবং এছাড়াও এর পূর্বপদ যেহেতু অব্যয়, তো সেই পূর্বপদের জন্য পরপদটাও সেটাও অব্যয়ের ভাব প্রকাশ পায়। হুম, তো তোমরা সহজে বুঝতে পারবে যে এটা অব্যয়ীভাব সমাস, অর্থাৎ এর সঠিক উত্তর হবে ক অব্যয়ীভাব সমাস। তো এই অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখার মতো, কি কি? যে এর পূর্বপদ অব্যয় হবে, দ্বিতীয়ত এই অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে, বা পূর্বপদের অর্থের বেশি প্রাধান্য পাবে। হুম, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, সীমা, ব্যাপ্তি, যোগ্যতা, অভাব, পশ্চাৎ, বিপসা, সামীপ্য, সাদৃশ্য ইত্যাদি অর্থে কোন সমাস হয়? অপশন ক দ্বিগু সমাস, খ অব্যয়ীভাব সমাস, গ নিত্য সমাস, ঘ অলোপ সমাস। তো এখানে দেখো কতগুলি শব্দ তুলে ধরা হয়েছে, যে সেই রকম অর্থে অর্থটাই সেই সমাসে প্রকাশিত পায়। ধরো সীমা অর্থ প্রকাশিত পাচ্ছে সেই সমাসের মধ্যে, বা কোনো যোগ্যতা অর্থ প্রকাশ পাচ্ছে সেই সমাসের মধ্যে। তো সেই রকম নির্দিষ্ট কিছু অর্থ প্রকাশ পায় এই সমাসের ক্ষেত্রে, সেটা কোন সমাস? না, অব্যয়ীভাব সমাস। সঠিক উত্তর হবে খ অব্যয়ীভাব সমাস। এবং এই যে এই অর্থগুলি প্রকাশ পায়, এর ফলে যে সমাসবদ্ধ পদ তৈরি হয়, সেখানে সে অর্থ অনুযায়ী কোনো অব্যয় যুক্ত হয় পূর্বপদের সঙ্গে। হুম, তো তোমাদের
এটা নিশ্চয়ই মনে থাকবে যে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে কি কি অর্থ প্রকাশ পায়। হুম? তো এগুলি ছাড়াও আরো আছে, যে অনতিক্রম বোঝাতে, বৈপরীত্য বোঝাতে। হুম। তো যাই হোক, তোমাদের মনে থাকবে। এগুলো নিয়ে যদিও বা যখন বিস্তারিতভাবে ক্লাসে আলোচিত হয়েছিল, সেখানে তোমরা শুনে থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। ক্ষুদ্র গ্রহ এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি? অপশন ক ক্ষুদ্র গ্রহ, খ ক্ষুদ্রাগ্রহ, গ উপগ্রহ, ঘ কোনোটিই নয়। অর্থাৎ এই তিনটে অপশনের মধ্যে কোনোটাই হবে না। তো এটা একটা ব্যাস বাক্য দেওয়া আছে, সেটার সঠিক সমাসবদ্ধ পদটি খুঁজতে হবে। ক্ষুদ্র গ্রহ অর্থাৎ এখানে একটা ক্ষুদ্রতার অর্থ প্রকাশ পাচ্ছে। তো ক্ষুদ্রতার অর্থ প্রকাশ পেলে কোন অব্যয় যুক্ত হয়ে থাকে আমরা দেখেছি না? উপ। হুম? তো এখানে উপ দিয়ে কোনো সমাসবদ্ধ পদ আছে কি? আছে, এই উপগ্রহ। তো এই ক্ষুদ্র গ্রহের সঠিক সমাসবদ্ধ পদ হবে অপশন গ উপগ্রহ। দেখো এখানে উপ বলে এই অব্যয় এখানে যুক্ত থাকছে, এবং এটাও কিন্তু অব্যয়ীভাব সমাসেরই ভাগ। হুম। তারপরের প্রশ্ন দেখো, ঘরের অভাব এর সঠিক সমাসবদ্ধ পদ কি? ঘরের অভাব এখানে কোন অর্থ প্রকাশ পাচ্ছে আগে সেটা দেখো। অভাব অর্থ প্রকাশ পাচ্ছে। হুম? তো কি কি অপশন আছে? ক ঘরাভাব, খ ভা ঘর, গ ঘরে অভাব, ঘ কোনোটিই নয়। এখানে যে অপশন আছে সেগুলো কোনোটাই হবে না। তো যেহেতু অভাব অর্থ প্রকাশ পাচ্ছে, তো এই অভাব অর্থ প্রকাশ পেলে সাধারণত কি অব্যয় যুক্ত হয়ে থাকে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে? না, হা যুক্ত হয়। হুম? তো এখানে হা ঘর আছে, তাহলে এই ঘরের অভাব এই ব্যাস বাক্যটির সঠিক সমাসবদ্ধ পদ হবে অপশন খ হা ঘর। হুম। তারপর পরের প্রশ্ন, অনুতাপ কোন সমাস? এখানে দেখো এটা একটা সমাসবদ্ধ পদ। হুম? এবং সেটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে সেটা কোন সমাস। দেখো কি কি অপশন আছে দেখো। অপশন ক অব্যয়ীভাব সমাস, খ অলপ সমাস, গ নিত্য সমাস, ঘ বাক্যাশ্রয়ী সমাস। অনুতাপ এই সমাসবদ্ধ পদটি দেখো, পূর্বপদ কি আছে আর পরপদ কি আছে। পূর্বপদ আছে অনু, পরপদ থাকছে তাপ। হুম? এই অনুটা কি? এটা একটা, এটা সাধারণ কোনো শব্দ তো নয়। তাপ যেমন একটা সাধারণ শব্দ, আমরা বুঝতে পারি যে তাপের অর্থ আছে। অনুর কোনো অর্থ সেই অর্থে কি আছে? নেই। তো অনুটা একটা অব্যয় এখানে যুক্ত থাকছে। তো কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদ অব্যয় হয়? না, অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ক অব্যয়ীভাব সমাস। হুম? তারপরের প্রশ্ন, কুলের সমীপে কোন সমাস? ক নিত্য সমাস, খ অলপ সমাস, গ বাক্যাশ্রয়ী সমাস, ঘ অব্যয়ীভাব সমাস। কুলের সমীপে, সমীপে বোঝাচ্ছে, অর্থাৎ সামীপ্য অর্থ প্রকাশ পাচ্ছে এখানে। তো সামীপ্য অর্থ প্রকাশ পেলে কোন সমাস হয়, বা কোন সমাসের ক্ষেত্রে এই সামীপ্য অর্থ প্রকাশ পায়? অব্যয়ীভাবের ক্ষেত্রে, তাই তো? তাহলে এটা সঠিক উত্তর হবে ঘ অব্যয়ীভাব সমাস। হুম? তারপর পরের প্রশ্ন দেখো, ধ্যানের যোগ্য এখানে অব্যয়ীভাব সমাসের কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যদি ধ্যানের যোগ্য এই ব্যাস বাক্যটি দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এই ব্যাস বাক্যটি অব্যয়ীভাব সমাস? এটা তো অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য, এটুকু তোমরা বুঝতে পারছো। তো এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বা কোন অর্থ প্রকাশ পাচ্ছে এই ব্যাস বাক্যটির মধ্যে দিয়ে?
দেখো, পরপদ এখানে মানে সমস্যমান পরপদ এখানে যোগ্য আছে। তো কোন অর্থ প্রকাশ পাচ্ছে? আগে অপশন দেখো। অপশন ক বিপসা অর্থে, খ সাদৃশ্য অর্থে, গ আতিশয্য অর্থে, ঘ যোগ্যতা অর্থে। যেহেতু যোগ্য বোঝাচ্ছে, তাই সহজেই তোমরা বুঝতে পারবে যে এটা যোগ্যতা অর্থে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে ঘ যোগ্যতা অর্থে। তারপর পরের প্রশ্ন, আজন্ম এখানে অব্যয়ীভাব সমাসের কোন অর্থ প্রকাশ পেয়েছে? অপশন ক যোগ্যতা অর্থে, খ সীমা ও ব্যাপ্তি অর্থে, গ বৈপরীত্য অর্থে, ঘ বিপসা অর্থে। আজন্ম এটাকে আগে ব্যাস বাক্যে ভাঙো। আজন্ম অর্থাৎ জন্ম থেকে, তাই তো? অর্থাৎ জন্ম থেকে কিছু কাজ চলছে এখনো, এরকম বোঝায়। অর্থাৎ একটা কি সময়সীমা বোঝাচ্ছে, একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, তাই না? তো এটা যেহেতু সময় বোঝাচ্ছে, ব্যাপ্তি বোঝাচ্ছে, তাই এখানে সীমা ও ব্যাপ্তি অর্থেই হবে। যদি আজন্ম এটা অব্যয়ীভাব সমাসের, এটি সীমা ও ব্যাপ্তি অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে অপশন খ সীমা ও ব্যাপ্তি অর্থে, এটাই হবে সঠিক উত্তর। তারপর পরের প্রশ্ন, ফলের বিপরীত হলো, অর্থাৎ এই ফলের বিপরীত এটা একটা ব্যাস বাক্য। তো এটাকে সঠিক সমাসবদ্ধ পদে আমাদের খুঁজে বের করতে হবে। কি কি অপশন আছে দেখো। অপশন ক বিপরীত ফল, খ বিরূপ ফল, গ প্রতিফল, ঘ বিফল। তো ফলের বিপরীত অর্থাৎ এখানে একটা বৈপরীত্য কাজ করছে, বৈপরীত্য অর্থ প্রকাশ পাচ্ছে, তাই তো? তুই বৈপরীত্য অর্থ প্রকাশ পেলে কোন ধরনের অব্যয় যুক্ত হয়ে থাকে? প্রতি। তো এখানে দেখো প্রতি আছে কি? আছে। প্রতিফল। তো এই ফলের বিপরীত এর সঠিক সমাসবদ্ধ পদ হবে অপশন গ প্রতিফল। তারপর পরের প্রশ্ন দেখো, সাধ্যকে অতিক্রম না করে এটি অব্যয়ীভাব সমাসের কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক বিপসা অর্থে, খ বৈপরীত্য অর্থে, গ ক্ষুদ্রতা অর্থে, ঘ অনতিক্রম অর্থে। অনতিক্রম মানে কি? যে অতিক্রম না করে এরকম, এটা অনতিক্রম, রাইট? তাহলে এখানে সাধ্যকে অতিক্রম না করে একটা কি? এটা অনতিক্রম অর্থ বোঝাচ্ছে। ফলে এটার সঠিক উত্তর হবে অনতিক্রম অর্থে, অর্থাৎ অনতিক্রম অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে ঘ অনতিক্রম অর্থে। দেখো পরের প্রশ্ন, কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? অপশন ক হাঁটাহাঁটি, খ চুলোচুলি, গ তাড়াতাড়ি, ঘ বাড়াবাড়ি। তো ব্যতিহার বলতে আমরা কি জানি? যে এক জাতীয় দুটি ক্রিয়া করা বোঝাবে। তো হাঁটাহাঁটি যে একই রকম, যে এটা একটাই বোঝায়। চুলোচুলি যে চুলে চুলে যে লড়াই। তাড়াতাড়ি, বাড়াবাড়ি, এগুলো দুটো ক্রিয়া করা বোঝাচ্ছে না। তো এখানে একটাই আছে, কেবল একই জাতীয় দুটো ক্রিয়া করা বোঝাচ্ছে। এটা হলো চুলোচুলি, যে চুলে চুলে যে লড়াই। তো এটা সেজন্য সঠিক উত্তর হবে খ চুলোচুলি। তারপর পরের প্রশ্ন, সংখ্যাবাচক বহুব্রীহি কোনটি? অপশন ক দশ চক্র, অপশন খ ত্রিনয়নী, গ ত্রিফলা, ঘ শতাব্দী। এখানে সংখ্যাবাচক বহুব্রীহি কোনটা সেটা বার করতে হবে আমাদেরকে খুঁজে। তো এরকম সংখ্যা দ্বারা আমরা দ্বিগু সমাসকেও চিনি।
তো সেটাও সংখ্যা বোঝায়। তো এজন্যই একটু ভেবে চিন্তে আমাদেরকে বের করতে হবে। 10 চক্র অর্থাৎ 10টি চক্রের সমাহার। ত্রিনয়নী। আচ্ছা, অপশন গ ত্রিফলা। ত্রিনয়নী যে ত্রিনয়ন যার বা তিনটি নয়ন যার। ত্রিফলা তিনটি ফলার সমাহার। শতাব্দী তিন সনের সমাহার। শতাব্দী। তো এখানে সবগুলি সমাহার অর্থাৎ দ্বিগু সমাস বোঝাচ্ছে। একমাত্র ত্রিনয়নীতে আমরা দেখলাম যে ত্রিনয়ন যার। তো এটাই হবে তাহলে সঠিক উত্তর, অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, সঠিক উত্তর হবে খ ত্রিনয়নী। তারপরের প্রশ্ন, সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি। এখানে ব্যাসবাক্য সমাসবদ্ধ পদ দুটি উল্লেখিত হয়েছে। তো এখানে কি বলছে প্রশ্নটা দেখো, সমাহার বা সমষ্টি কোন সমাসের বৈশিষ্ট্য, অর্থাৎ কোন সমাসেই আমরা দেখে এসেছি যে সমাহার বা সমষ্টি বোঝায়। কি কি অপশন আছে দেখো, অপশন ক কর্মধারয় সমাস, অপশন খ বহুব্রীহি সমাস, অপশন গ তৎপুরুষ সমাস, ঘ দ্বিগু সমাস। তো সমাহার বোঝায় কোন সমাসের ক্ষেত্রে? দ্বিগু সমাসের, তাই না? তাহলে এর সঠিক উত্তর হবে ঘ দ্বিগু সমাস, অর্থাৎ সমাহার বা সমষ্টি দ্বিগু সমাসের বৈশিষ্ট্য। তারপর পরের প্রশ্ন, হর রোজ এর ব্যাসবাক্য হলো অপশন ক প্রতিরোজ, খ রোজ রোজ, গ ফি রোজ, ঘ অনেক রোজ। যে প্রতিরোজ সেটা বৈপরীত অর্থে বোঝায়, মানে হর রোজ বোঝাচ্ছে, প্রত্যেক দিনের কথা বলা হচ্ছে। রোজ রোজ, ফি রোজ এটা ফি বছর, সেই রকম বিদেশি যুক্ত হয়ে ফি রোজ হচ্ছে। ঘ অনেক রোজ। তো হর রোজের ব্যাসবাক্য কি হবে তাহলে সঠিক? যে রোজ রোজ, তাই তো? রোজ রোজ বলতে আমরা কি বুঝি? প্রত্যেক দিনের কথা বুঝতে পারছি। তো এই হর রোজের সঠিক ব্যাসবাক্য হবে অপশন খ রোজ রোজ। তারপর 170, ঘরে ঘরে প্রতি ঘর এই সমাসটির ব্যাসবাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে? অর্থাৎ দেখো, ঘরে ঘরে দুটো একই রকম শব্দ বা একই শব্দ দুবার ব্যবহৃত হচ্ছে, তার ফলে যে সমাসবদ্ধ পদটি হলো সেটা হলো প্রতি ঘর। তো অপশন দেখো কি কি অর্থ এখানে দেওয়া হয়েছে। অপশন ক অভাব অর্থে, অপশন খ সামীপ্য অর্থে, অপশন গ ভিক্ষা অর্থে, অপশন খ যোগ্যতা অর্থে। তো ঘরে ঘরে অর্থাৎ একই শব্দ দুবার ব্যবহৃত হয় কোন অর্থের ক্ষেত্রে আমরা জানি? ভিক্ষা শব্দের ভিক্ষা তখনই হয় যখন একই শব্দ দুবার ব্যবহৃত হয়ে যায়, তাই তো? তাহলে এখানে ভিক্ষা আছে, তাই এর সঠিক উত্তর হবে অপশন গ ভিক্ষা অর্থে। তারপর পরের প্রশ্ন, কোন সমাসের সমাসবদ্ধ পদগুলি নিত্য বা সবসময় সমাসবদ্ধ থাকে? অপশন ক অলোপ সমাস, খ নিত্য সমাস, গ বাক্যাশ্রয় সমাস, ঘ দ্বিগু সমাস। তো এখানে কি বলছে দেখো, যে এই সমাসের সমাসবদ্ধ পদগুলি নিত্য সবসময় সমাসবদ্ধ থাকে। প্রথমত হলো সবসময় সমাসবদ্ধ থাকে, এটাও একটা চেনার উপায়, এবং তার থেকেও বড় চেনার উপায় দেখো এখানে একটা নিত্য শব্দ দেওয়া রয়েছে। তো যেহেতু নিত্য শব্দ দেওয়া রয়েছে, তোমরা সহজেই
ধরে নিতে পারবে যে কোন সমাসের কথা বলা হচ্ছে। কি না, নিত্য সমাস, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, নিত্য সমাস। হুম, তারপর কোন সমাসের ব্যাসবাক্য হয় না? অপশন ক, বহুব্রীহি সমাস। অপশন খ, অলোপ সমাস। গ, নিত্য সমাস। খ, তৎপুরুষ সমাস। তো কোন সমাসে ব্যাসবাক্য হয় না? দেখো, আমরা নিত্য সমাসের ক্ষেত্রে দেখলাম যে নিত্য সমাসে সবসময় পদগুলি সমাসবদ্ধই থাকে, অর্থাৎ ব্যাসবাক্য কিন্তু সমাসবদ্ধই থাকে। হ্যাঁ, তো যেহেতু এখানে আমরা দেখছি যে নিত্য সমাসের ক্ষেত্রে যে পদগুলি সবসময় সমাসবদ্ধ থাকে, তো সেই মানে যে সমাসের ব্যাসবাক্যের পদ যদি সমাসবদ্ধ থাকে, তাহলে তার কি কোনো ব্যাসবাক্য আলাদা করে যুক্ত থাকতে পারে? নিশ্চয়ই নয়, কারণ সেটা তো সমাসবদ্ধই আছে। হ্যাঁ, ওটাই থাকে, তাই সেখানে ব্যাসবাক্য সেভাবে সেখানে স্থান পায় না। তো এবং এর মধ্যে আরো একটা জিনিস আছে, সেটা তোমরা পরে আরো দেখতে পাবে। যাই হোক, এখন আমাদের প্রশ্ন হলো যে কোন সমাসের ব্যাসবাক্য হয় না। তাহলে আমরা দেখলাম যেহেতু নিত্য সমাসের পদগুলি সমাসবদ্ধই থাকে, তাই সেখানে ব্যাসবাক্য না থাকাটাই স্বাভাবিক। তো তোমরা যেটা ভাবছো একদমই ঠিক, যে অপশন গ, নিত্য সমাস হবে এর সঠিক উত্তর। হুম, তারপর পরের প্রশ্ন, কেবল নাম এর সমাসবদ্ধ রূপ কি? কেবল নাম, কি কি অপশন আছে? ক, নাম মাত্র। খ, নাম সর্বস্ব। ক, শিরোনাম। ঘ, কেবল নাম। কেবল নাম, তাহলে সমাসবদ্ধ রূপ কি হবে? যে নাম মাত্র। হুম, তাহলে সঠিক উত্তর হবে ক, নাম মাত্র। এখানে এই দেখো, এই মাত্র এই শব্দটি এই কেবলের একই অর্থ যুক্ত এই পদটি এখানে নেওয়া হয়েছে তাই। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কৃষ্ণ সর্প থেকে কৃষ্ণ সর্প কোন সমাস? দেখো, এটা ব্যাস বাক্য রূপে আমরা জানি, যেটা ব্যাখ্যা করা থাকে। এখানে সমসমান পূর্বপদ আর পরপদ দুটো পদই কেবল থাকছে, এবং সেটা সমাসবদ্ধই আছে। কৃষ্ণ সর্প, সেটাকে সমাসবদ্ধ পদেও আমরা পাচ্ছি কৃষ্ণ সর্প রূপে, তাই না? তো কোন সমাসের ক্ষেত্রে এরকম সমাসবদ্ধই থাকে পদ? কি কি অপশন আছে? অপশন ক, বহুব্রীহি সমাস। অপশন খ, নিত্য সমাস। অপশন গ, অব্যয়ীভাব সমাস। ঘ, দ্বন্দ্ব সমাস। তো কোনটা হবে সঠিক উত্তর? যেহেতু সমাসবদ্ধই থাকছে, এবং কোন সমাসে আমরা জেনে এসেছি যে সব সময় সমাসবদ্ধ থাকে তার পদগুলি? না, নিত্য সমাসে, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে খ, নিত্য সমাস। হুম, তারপর অন্য লোক, লোকান্তর কোন সমাস? অপশন ক, বহুব্রীহি সমাস। অপশন খ, তৎপুরুষ সমাস। অপশন গ, অব্যয়ীভাব সমাস। অপশন ঘ, নিত্য সমাস। অন্য লোক, লোকান্তর, এক্ষেত্রে একটু অন্যরকম। যে আমরা নিত্য সমাসের সংজ্ঞায় আমরা কি জেনেছিলাম, যে এই নিত্য সমাসের পদগুলি সবসময় সমাসবদ্ধ থাকে, এখানে ব্যাসবাক্য হয় না। যদিও বা ব্যাসবাক্য হয়, তাহলে দেখো, এই যে যে ব্যাসবাক্য রূপে যে পূর্বপদ পরপদ থাকে, তার অর্থ অনুযায়ী মিলিয়ে সেই রকম কোনো একটা শব্দ ব্যবহৃত হয় বা নেওয়া হয়, অর্থাৎ সাহায্য নিতে হয় পূর্বপদের। হুম, তো এখানে অন্য লোক, লোকান্তর। হুম, তো সাহায্য নিয়ে অন্য লোক বলতে লোকান্তর হচ্ছে। তো এটা কোন সমাস হবে? সহজেই তোমরা বুঝতে পারবে, যেটা ঘ, নিত্য সমাস, তাই তো? তো আজকের ক্লাসে আমরা সমাসের বহু বিকল্প ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। প্রশ্ন শুধু নয়, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধে নেই।
এবং যদিও বা কোথাও বুঝতে অসুবিধে থেকে থাকে, তোমাকে অবশ্যই পরের ক্লাসে জানিও, আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? এবং আশা করছি তোমরা উপকৃত হচ্ছ এই প্রশ্ন উত্তরের মাধ্যমে, এবং এগুলি তোমরা বাড়িতেও প্র্যাকটিস করো, তাহলে তোমরা আরো ফল পাবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই সমাসের আরো কিছু বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরের পরবর্তী আলোচনা পর্ব নিয়ে। কেমন? ধন্যবাদ।